তারপর শুরু হলো নির্মম অত্যাচার। ছুরির ধারালো আঘাতে চোখের চারপাশে ফুলে উঠল, গাল, ঠোঁট, গলা, এমনকি হাতের আঙুলগুলো পর্যন্ত একে একে কেটে ফেলতে লাগলো। বলেছিলাম না, অন্যায়ের শাস্তি হবে। আপনি পুলিশে ভরসা করতে পারেননি তো কি হয়েছে? পুলিশের আইন তো আপনাদের জন্যই আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়, শুধু একটু নয়, অনেকটাই হয়। ডাক্তারের কেবিনটা কাঁচ দিয়ে ঘেরা। সেই কাঁচের বাইরে স্থির দৃষ্টিতে ভিতরের দিকে তাকিয়েছিল বিক্রম। তার পাশে দাঁড়িয়ে এলাকার থানার বড় অফিসার অমর হালদার। বিক্রমের চোখ এক মুহূর্তের জন্য কাঁচের ওপার থেকে সরেনি। ঘরের ভিতরে রাখা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক, চোখ দুটো বন্ধ, শরীরটা ক্ষীণভাবে কখনো কখনো কেঁপে উঠছে। এক নার্স পাশে দাঁড়িয়ে চার্ট খুঁটিয়ে লক্ষ্য করছে। একটু আগেই ডাক্তার এসে দেখে গেছেন, কিন্তু ভরসা দেওয়ার মতো কিছু বলতে পারেননি। মেয়েটার শরীরে অদৃশ্য ক্ষতের ছাপ, কিছু স্পষ্ট, কিছু আবার এমন জায়গায় যে ডাক্তারেরাও এখনো সম্পূর্ণ বুঝে উঠতে পারেননি। প্রায় গোটা শরীর ব্যান্ডেজে মোড়া, এমনকি তার গায়ে কাপড় পরানোর মতো অবস্থাও নেই। তাই ব্যান্ডেজের ওপরে আলতো করে একটা কাপড় ঢেকে রাখা হয়েছে। ঘরটা যেন নিস্তব্ধতার এক অদ্ভুত আবরণে মোড়া। ডাক্তার আর নার্স ছাড়া সেখানে অন্য কারোর প্রবেশের অনুমতি নেই। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকা অমর হালদার ঠোঁটের কোণে একরকম রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। তারপর গভীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, দেখছেন স্যার, এটাই আমাদের দেশের আইন। এটাই যদি কোনো ফিল্ম স্টার, নেতা কিংবা বড় সড়ো বাড়ির কারোর মেয়ে হতো, তাহলে এতক্ষণে সব ওলট পালট হয়ে যেত। মিডিয়া, খবরের কাগজ, সব জায়গায় তোলপাড় লেগে যেত। সবই ওই টাকার খেলা। মেয়েটার মা নেই, বাবাও রিটায়ার্ড, একজন গরিব মানুষ। তাই এত বড় অপরাধ একটা হয়েও বিচার হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। বিক্রমের চোখে শীতল আগুনের ঝলক। তিনি ঠান্ডা গলায় বললেন, আপনি আমায় বলছেন হালদার? অথচ আপনি নিজেই তো এই থানার অফিসার, আপনার হাতেই তো ক্ষমতা। তারপরেও? অমর হালদার দীর্ঘশ্বাস ফেলে বলল, কে বলেছে স্যার পুলিশের হাতে আসলে কিচ্ছু নেই? সাধারণ মানুষ ভাবে আমরা কিছু করি না, কিন্তু আসল সত্যিটা তারা জানে না। আসলে আমাদের করতে দেওয়াই হয় না। কিছু করতে গেলেই রেস্ট্রিকশন, উপর থেকে চাপ, একটু এদিক ওদিক হলেই ট্রান্সফার, সাসপেনশন, এমনকি প্রাণের ঝুঁকিও থাকে। বড় অদ্ভুত লাগে স্যার। সাধারণ মানুষকে নিরাপত্তা দেবো সে তো অনেক পরের কথা, মাঝে মাঝে তো নিজের নিরাপত্তা নিয়েই প্রশ্ন জাগে। বিক্রমের ধৈর্য ছিঁড়ে যাচ্ছিল। দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু শালা সুরের বাচ্চাগুলো এটা কখনো বুঝবে না। যখন তাদের বাড়ির কারোর সঙ্গে এমন কিছু ঘটবে তখন। অমর তেতো হাসি হেসে মাথা নাড়ল। আমার তো সেটা মনে হয় না স্যার। তাদের বাড়ির কারোর সঙ্গে এমন কিছু ঘটলেও তাতে ওদের কিছু যায় আসে না। জানেন কেন? কারণ ওদের কাছে এসব অতি সাধারণ ব্যাপার। আর সত্যি বলতে, আপনি কি ভাবেন ওরা এসব থেকে দূরে থাকে? টাকা মানুষের অনেক কিছু বদলে দেয় স্যার। ওদের কাছে এগুলো নিতান্তই ছোটখাটো ঘটনা, তাই জন্য বাইরে আসে না। আর মাঝখান থেকে এরকম কিছু মেয়ের জীবন হারিয়ে যায়। মাথার ভিতর ধকধক করে আগুন জ্বলছিল বিক্রমের। সে সত্যি এসেছে তালদিঘি অঞ্চলটায়। জায়গাটা কলকাতার বাইরে, তবে বেশ জমকালো মফস্বল শহর। আলোক ঝলমলে, কিন্তু কোথাও একটা অদ্ভুত থমথমে ভাব। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। প্রথমে খবরটা যখন বিক্রমের কানে এসেছিল, খুব একটা সে গুরুত্ব দেয়নি। ভেবেছিল লোকাল পুলিশ দেখে শুনে নেবে। তাছাড়া ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে এই দেশের করা আইনে কারুর বাঁচার কথা নয়। কিন্তু যখন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এক অফিসার সব খুলে বলল, তখন বিক্রম বুঝল কেন তাকে এখানে পাঠানো হয়েছে। সাধারণ পুলিশের হাতের কেস হলে তো ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হস্তক্ষেপের প্রয়োজনই পড়তো না। তখনও সে এতটা ভাবেনি। কিন্তু এখানে এসে তালদিঘির থানার ইন্সপেক্টর অমর হালদারের সঙ্গে কথা বলার পর ব্যাপারটার গভীরতা উপলব্ধি করেছে।
মেয়েটার দিকে তাকাতে পারছিল না বিক্রম। মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটাও রক্তাক্ত, মাথা ব্যান্ডেজে মোড়া, গালে দুপাশে গোল করে ব্যান্ডেজ, তবু কোথাও কোথাও রক্তের দাগ স্পষ্ট। মেয়েটার হৃস্পন্দন এতটাই ক্ষীণ যে পাশে রাখা মনিটরের ওঠানামা করা রেখাগুলোর দিকে তাকিয়ে বিক্রম ঠিকমতো বুঝতেই পারছিল না কিছু। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছে, শরীরের আঘাত মারাত্মক, সেটা আমিও মানছি, কিন্তু তার চেয়েও বড় সমস্যা মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। সেটাই ওর সেরে ওঠার পথের সবচেয়ে বড় বাধা। বুঝতে পারছেন তো, 3 দিন হয়ে গেছে, আমরা চাইলেও কিছু করতে পারছি না। শুধু একবার যদি ওর সঙ্গে কথা বলা যায় ডাক্তার, আপনি বুঝতে পারছেন ওর মুখ থেকে এই পশুগুলোর নাম বের করতে পারলে একবার। বুঝতে পারছি স্যার, ইন্সপেক্টর হালদারের কাছে আপনার কথা শুনেছি, কলকাতার কিছু কেসের ব্যাপারে আমিও জানি, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে এখন কিচ্ছু নেই। অন্তত ও খানিকটা সুস্থ না হওয়া পর্যন্ত। মেয়েটার বাবাকেও তো এখন ওর সঙ্গে দেখা করতে দিইনি। এখন যদি সামান্য আঘাতও লাগে, ওর অবস্থা আরো খারাপ হতে পারে। ডাক্তার কথা বলতে বলতেই বিক্রমের নজর পড়ল কেবিনের বাইরে লম্বা করিডোরের পাশে বসে থাকা লোকটার দিকে। দীর্ঘদেহী মানুষটির মুখে ক্লান্তির রেখা টেনে নিয়েছিল, চামড়ায় ভাঁজ পড়েছে, চোখে পুরনো ফ্রেমের চশমা। তিনি এক দৃষ্টিতে দোতলার বাইরের ব্যালকনি দিয়ে সামনের বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে আছেন। হাসপাতালের কম্পাউন্ড বড়, আশেপাশে কয়েকটা পুরনো বিল্ডিং ছড়িয়ে আছে। লোকটাকে দেখে বিক্রম একটু এগিয়ে গেল। সামান্য দূরত্ব রেখে গলা খাঁকারি দিতেই লোকটা ধীর গতিতে মুখ ফেরালো। সেই দৃষ্টি দেখে বিক্রমের বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। একেবারে শূন্য, অভিব্যক্তিহীন সেই চোখ, পাথরের মুখ যেন সেটা। ঠিক এমন একটা ফ্যাকাশে দৃষ্টি সে 3 বছর আগের একটি কেসে দেখেছিল। বিক্রম সাধারণ পোশাকে ছিল, আর মোড়া ভাঙা পুলিশ অফিসারের মতো কিছু নয়, বরং নিপাট সাধারণ। পদোন্নতির পর এখন আর প্রতিটা কেসে তাকে ডাকা হয় না। সে নিজেও সব কেস নেয় না, শুধু সেগুলো বাদে যেগুলো সত্যি তার জন্য রেখে দেওয়া হয়। আর এই কেসটাও সেই রকমই। একটা নিষ্ঠুর বাস্তবতার মতো তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটা যেন তার কেস ফাইলে থাকা আরও এক নামহীন বাবা, যার মেয়েটা হাসপাতালের কেবিনে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বিক্রম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ভদ্রলোকের কাঁপা কাঁপা গলা, চোখের কোণে চাপা অশ্রু, এইসব বিক্রম বহুবার দেখেছে, কিন্তু প্রতিবারই যেন একটা অদ্ভুত অস্বস্তি তার ভিতরে ঢেউ তোলে। আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু বিশ্বাস করুন আমি বিক্রি হওয়ার জন্য এখানে আসিনি। আমি চাই আপনার মেয়ের যেন সুবিচার হোক। ভদ্রলোক একটু যেন চমকে গেলেন। মুখ তুলে প্রথমবারের মতো বিক্রমের চোখে চোখ রাখলেন। বিক্রম সেই শূন্য অথচ ক্লান্ত চোখে গভীরে এক রাশ হতাশা দেখতে পেল সেখানে। সুবিচার? সুবিচার? হ্যাঁ, ওরা তো জানে টাকা ছুড়ে দিয়ে সব চাপা দিতে। ওরা জানে আমার মতো লোকেদের মুখ বন্ধ করতে কি করতে হয়। আপনি পারবেন স্যার? পারবেন ওদের নাম ফাঁস করতে? পারবেন ওদেরকে শাস্তি দিতে? বিক্রম গম্ভীর স্বরে বলল, আমি জানি স্যার এটা সহজ নয়, কিন্তু আমি চেষ্টা করব, কারণ এটা আমার কাজ, আর আপনার মেয়ের জন্য লড়াই করাটা আমার কর্তব্য। ভদ্রলোকের ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হচ্ছে না। বিক্রম জানতো এই মুহূর্তে লোকটাকে সাহস দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু করার নেই। ওদের চোখের ভাষা দুজনেই পড়তে পারছিল, একজন বাবার অসহায়তা আর একজন পুলিশ অফিসারের প্রতিজ্ঞা। বিক্রম চুপচাপ বসে ভদ্রলোকের কথাগুলো শুনছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু হাসপাতালের করিডোরের শেষে নার্সদের আসা যাওয়ার শব্দ। ভদ্রলোকের মুখে নির্লিপ্ততাই বলে দিচ্ছিল সে কতখানি দিশেহারা। প্রচন্ড মানসিক আঘাত পেলে অনেক সময় মানুষ কাঁদতেও পারে না, শুধু পাথরের মতো স্থির হয়ে যায়। এই ভদ্রলোকও ঠিক তাই। চোখে জল নেই, কণ্ঠে ক্ষোভ নেই, আছে শুধু এক রাশ হতাশা। বিক্রম একটু এগিয়ে গিয়ে বলল,
আমি জানি বিশ্বাস করা কঠিন, আমি নিজেও জানি অনেক সময় আইন তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, কিন্তু আপনার মেয়েটার জন্য এবার আমাকে বিশ্বাস করুন। আমি শুধু নাম জানতে চাই। যদি আপনি আর কিছু নাও করেন, আমাকে শুধু তাদের নাম বলুন, বাকি কাজ আমার। ভদ্রলোক কোনো কথা বলল না। তার ক্লান্ত চোখ দুদিকের ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে রইল। বিক্রম একটু ধৈর্য ধরে অপেক্ষা করল। অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ভাঙা মানুষকে ধমক দিয়ে নয়, শান্ত হয়ে বোঝাতে হয়। ওদের নাম বলে আপনি কি পারবেন কিছু করতে? পারবেন ওদের সাজা দিতে? বিক্রমের গলা শক্ত হয়ে গেল। সে আস্তে আস্তে মাথা নাড়ল। হ্যাঁ, পারবো। ভদ্রলোকের ঠোঁট একটুখানি কাঁপল। তার হাতের আঙুল শক্ত হয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে গেল। মনে হচ্ছিল একটা সিদ্ধান্ত নেওয়ার যুদ্ধ তার মনের ভিতর চলছে। বিক্রম নিঃশব্দে অপেক্ষা করল। এই ক্ষণিক নীরবতা হয়তো একটা সত্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। দেখুন, ঠিক কি হয়েছে আমি জানি না। কাল রাতে এখানে এসেছি, আজকের মধ্যেই কিছু তথ্য পেয়েছি, কিন্তু প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। আপনার বয়ান দরকার, কারণ এই মুহূর্তে আপনার মেয়ের অবস্থা ভালো নয়। অন্তত ও যদি আমাদের বলতে পারে, আমাকে বলতে পারে কারা এই কাজ করেছে, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি অপরাধীরা শাস্তি পাবেই। লোকটা কিছুক্ষণ বিক্রমের দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। একটা শীতল বড্ড অচেনা হাসি এটা। করিডোরে সেই হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। মিস্টার হালদার কেবিনের দরজা খুলে একবার বাইরের দিকে তাকালেন, তারপর আবার নিঃশব্দে ভেতরে চলে গেলেন। দরজার কাছে দাঁড়ানো গার্ড এক পলক চেয়ে দেখল, কিন্তু লোকটা তার দিকে ভ্রুক্ষেপ করল না। হাসি থামিয়েই লোকটাকে সেই একই জমাট বাঁধা সুরে বলল, কেন করছেন এসব? কিন্তু আমি তো বলছি আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে ফেরত চাই। মেয়ের যা হয়েছে হয়েছে, আমি আমি সেটুকু মানিয়ে নিতে পারবো। পুলিশের কাছে মুখ খুলে ওরা বলেছে আমার মেয়েটাকে শেষ করে দেবে। আর আপনি পারবেন পারবেন ওদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে? নিজেদেরই বাঁচাতে পারে না তাল দিকের পুলিশ। আর কথাটা বিক্রমের গায়ে লাগলো। মিস্টার হালদারের দিকে তাকাতেই বুঝতে পারল লোকটা মিথ্যে বলছেন। হালদারের মাথা নিচু, যেন অপরাধ বোধে ভারী হয়ে আছে সেটা। বেশ, যখন বলার ইচ্ছে নেই তখন কিছু বলতে হবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমি বিক্রম চ্যাটার্জি। আপনার মেয়ের এই অবস্থার জন্য যারা দায়ী, আইনের পথে তাদের শাস্তি দিতে না পারলেও তারা শাস্তি পাবে। আইন অন্ধ হতে পারে, কিন্তু বিক্রম চ্যাটার্জির মাথার পেছনেও একজোড়া চোখ আছে। চলি। ওটা আমরা পেয়েছিলাম সকালে। দেখুন, তালদিঘি খুব একটা বড় জায়গা নয়। স্টেশনের কাছাকাছি দিকটা বেশ জমজমাট, বড় বড় ফ্ল্যাট, দোকানপাট, লোকজনের ভিড়, কিন্তু শেষের দিকটার এলাকা অনেকটাই ফাঁকা। তালদিঘির বাইরের দিকে এখনো চাষবাস হয়। আর আসল সমস্যা হলো এখানকার বেশিরভাগ মানুষই কাজের জন্য কলকাতায় যায়। সকালে স্টেশন থেকে বেরিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 4 দিন আগে সকালে একটা উড়ো ফোন পাই। তালদিঘির আন্ডারে মাকুরগড় নামে একটা জায়গায় যাই। তখনই দেখি জঙ্গলের ভেতরে একপাশে মেয়েটি পড়ে রয়েছে। নাম অরুণা রায়। দৃশ্যটা বিশ্বাস করা কঠিন ছিল স্যার। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে আমি হাসপাতালে পাঠাই, কিন্তু 4 দিন পর পর কেটে গেলেও মেয়েটা একটা কথাও বলেনি, শুধু একবার চোখ খুলেছিল। আর তারপর ডাক্তারের কাছ থেকে সব কথা শুনেইছেন। প্রথম কে দেখেছিল? ওই দিকটায় একটা সরু রাস্তা আছে, একটা এখানে আসে আর একটা মাকুরগড় পেরিয়ে পাশের গ্রামে চলে যায়। সেদিন সকালে এক দুধওয়ালা সাইকেল নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে সাইকেল রেখে জঙ্গলের ভেতর ঢোকে টয়লেটের জন্য। আর তখনই মেয়েটাকে দেখে। প্রথমে মৃতই ভেবেছিল, কিন্তু কাছে গিয়ে তারপর বুঝতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মেয়েটার শরীরে তখন কাপড়ের কোনো চিহ্ন মাত্র ছিল না। শয়তানগুলো মেয়েটাকে পুরোপুরি। অমরের গলা থেমে গেল। চোখ বন্ধ করলো সে এক মুহূর্তের জন্য।
বিক্রম ফাইলের পাতায় চোখ রাখল। নাম অরুণা রায়, হাসপাতালের রিপোর্ট, ঘটনার সময়, কিন্তু এখনো পর্যন্ত অপরাধীর ছিটে ফোঁটাও নেই। না সন্দেহভাজন, না কোনো গ্রেপ্তার। মেয়েটির বাবা মুখ খুলতে চাইছে না, মেয়েটি কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু আর কেউ তো ছিল, নিশ্চয়ই কেউ কিছু দেখেছে, কেউ কিছু জানে। রাত 8টার ট্রেনে আসতো মেয়েটা, তাই তো? তালদিঘি। কিন্তু যেদিন রাতের বেলায় ঘটনা ঘটলো সেদিন কি সত্যিও একা ছিল? কারো না কারো তো সঙ্গ থাকার কথা। সেটাই তো মুশকিল স্যার। এই 3 দিনে স্টেশন থেকে ওর কাজের জায়গা আর সবখানেই আমি খোঁজ নিয়েছি। সবাই এটাই বলেছে মেয়েটা নাকি একা থাকতে ভালোবাসতো। আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না, ও নাকি ভীষণ শক্ত হাতে চলতো। অন্যায় দেখলে নাকি মুখের ওপর বলেও ফেলতো। এই জন্য অফিসে বা আশেপাশে তার বন্ধু বান্ধবও কমই ছিল। মিস্টার হালদার, ঠিক এমন মেয়েই তো দরকার এই সমাজে। মেয়েরা শুধু ঘরে বসে থাকবে আর বাইরে বেরোলেও মুখে ফেমিনিজমের গুলিয়া ওড়াবে, এটা তো সমাধান নয়। ওদের শক্ত হতে হবে অরুণার মতো, কিন্তু এখন তো ওর জন্য কিছু করতে হবে। আচ্ছা, একটা কাজ করা যাক। মেয়েটা প্রতিদিন রাত 8টার ট্রেনেই ফিরতো, তাই তো? আজ রাতেই আমরা তালদিঘি স্টেশনে সেই ট্রেনের অপেক্ষা করব। দেখি সেদিনের ছায়া আজও ফিরে আসে কিনা। একটা ট্রেন এসে থামলো তালদিঘি স্টেশন। হুড়মুড় করে লোকজন নামতে শুরু করল। কেউ ছুটছে স্টেশনের গেটের দিকে, কেউ আবার এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে ফোন বের করছে। স্টেশনের একপাশে একটা বেঞ্চে 2জন লোক নীরবে বসেছে। তারা কারোর সঙ্গে কথা বলছে, শুধু ঠান্ডা চোখে লোকজনকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ তাদের একজনের চোখে পড়ল লেডিস কম্পার্টমেন্ট থেকে নামা এক মেয়ের দিকে। মেয়েটা ট্রেন থেকে নেমে মুহূর্তের জন্য চারপাশে একবার তাকাল, যেন কাউকে খুঁজছে। তারপর মাথা নিচু করে গেটের দিকে এগোতে লাগলো। বেঞ্চে বসা 2জনের একজন সাথে সাথে উঠে দাঁড়ালো, অপরজনকে কিছু বলল নিঃশব্দে। তারপর সোজা মেয়েটার পেছন পেছন হাঁটতে শুরু করলো। অন্যজন তখনও বসে, কিন্তু এবার তার নজর ট্রেন থেকে নামা প্রতিটি মেয়ের দিকে, বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টের সামনে দিয়ে যারা যাচ্ছে। মেয়েটা স্টেশনের গেট পার হতেই বাইরে থেকে একটা বাইক এসে থামল। বাইকে বসে এক মধ্যবয়স্ক লোক, চোখে সন্দেহের ছায়া। মেয়েটি দ্রুত তার দিকে এগিয়ে যেতে ফিসফিস করে সে বলল, কেউ আসেনি তো? না বাবা, কাউকে দেখিনি। ঘরের আশেপাশেও কেউ ছিল না। স্টেশনের কাছে এত ভিড় থাকে, ওরা তো এদিকে আসার সাহসই পায় না, তুমি তো জানোই। সামনে একটা অটো স্ট্যান্ড, অটো, টোটো, রিক্সা সবই এখানে পাওয়া যায়। মেয়েটা লোকটির বাইকের পেছনে উঠে পড়তেই পিছনে অনুসরণ করা লোকটি মোবাইল বার করে কাদের যেন ডাকল। তারপর সামনে বসে থাকা লোকটা একটু এগিয়ে গিয়ে বাইকের পেছনে বসে থাকা মেয়েটাকে বলল, কাউকে কিছু বলিসনি তো? খবরদার কাউকে কিন্তু কিচ্ছু বলবি না, তাহলে কিন্তু আমাদেরকেও সমস্যায় পড়তে হবে। তোমার চিন্তা ভাবনা যে এমন বাবা, সে কথা আমি কখনো জানতাম না। তুমি একটা মেয়ের বাবা হয়ে এইরকম। একদম চুপ, কোনো কথা না। তোকে বলেছি না, আমি যা বলবো তাই শুনবি। গাড়িটা চলছে, আর কোনো কথা বলছে না কেউ। রাস্তা পেরিয়ে তারপর শহর জঞ্জাটের এলাকাটা পেরিয়ে গাড়ি এলো একটু ভেতরের দিকে। ঠিক কয়েকদিন আগে যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল, ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে সোজা গাড়ি এগোতে লাগলো সামনের দিকে। আরেকটা গাড়ি যে কখন ওদের পেছন পেছন আসতে শুরু করেছে সেটা ওরা খেয়াল করেনি। এবার ব্যাপারটা নজরে পড়ল, আর পড়তে মেয়েটা ভয় পাওয়া গলায় বলে উঠল, বাবা বাবা, ওই গাড়িটা আমাদের ফলো করে আসছে, তাড়াতাড়ি চালাও। লোকটা একবার মুখ তুলে তাকালো, তারপর বাইকের সামনে লুকিং গ্লাসে চোখ রেখে বুঝল এই দিকটা একেবারে অন্ধকার। শুধু গাড়ির হেডলাইটের আলোয় সামনের পথটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাস্তার দুধারে কোনো আলো নেই। শোনা যায় কয়েকবার আলো বসানো হলেও কে বা কারা রাতের বেলায় অন্ধকারে বাল্বগুলো ভেঙে দিয়েছে।
পৌরসভার লোকের শেষে বিরক্ত হয়ে ঠিক করেছে লাভ নেই, আলো বসিয়ে পয়সা নষ্ট করে কি হবে, সেটাই বরং অন্য কোথাও কাজে লাগানো ভালো। কিন্তু লোকটার মাথায় এখন এইসব ভাবার সময় নেই। এক মুহূর্তও দেরি না করে সে বাইকের গতি বাড়াল। চাকা মাটির এবড়ো খেবড়ো রাস্তায় ধুলো উড়িয়ে ছুটছে, বাতাস কাঁপিয়ে বাইকের গর্জন শুনতে পাচ্ছে। শুধু সামনের মেয়েটা, যার মুখে ভয়ের ছাপ স্পষ্ট, মেয়েটা কাঁপা গলায় ফিস ফিস করে বলছে, তাড়াতাড়ি চালাও বাবা, তাড়াতাড়ি। যদি ওরা ধরে ফেলে তাহলে তাহলে আজ কিন্তু আমাদের আর কেউ বাঁচাতে আসবে না। পিছন থেকে কিন্তু কোনো শব্দ শোনা যায় না, শুধু গাড়ির স্পিডটা বাড়তে বাড়তে প্রায় ওদের ছুঁয়ে ফেলতে পারবে এমন অবস্থা। কেন আমাদের পিছু নিয়েছেন আবার? আমরা বলেছি তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমাদের ছেড়ে দাও। আমার কিচ্ছু মনে নেই, আমি সব কথা ভুলে গেছি। তোমরা তো সব কিছু ভুলে যেতে বলেছে। বিশ্বাস করো, আমি কিংবা আমার মেয়ে, আমরা কেউ কাউকে কিচ্ছু বলিনি। মেয়েটা প্রায় কেঁদেই ফেলেছিল, কান্না জড়ানো গলায় বলল, তোদের তোদের কারোর ভালো হবে না, তোরা ঠিক ধরা পড়বি। মেয়েটার সঙ্গে তোরা তোরা এমন কাজ করলি তো, আমাদের ক্ষমতা না থাকুক, কারোর ক্ষমতা ঠিক থাকবে, তোদের দুজনকে ঠিক খুঁজে বার করে মারবে। কাকে খুঁজে বার করবে বলুন তো ম্যাডাম? আর কে মারবে? সত্যি করে বলুন তো, আপনারা কি জানেন? এতক্ষণ দুজনের মাথায় ছিল হেলমেট। এবার সামনের জন হেলমেট খুলতেই মেয়েটি চিনতে পারল, তালদিঘি থানার বড় অফিসার। ঘটনাস্থলে পরদিন সকালে সে নিজেও এসেছিল। আসলে ওই পথ দিয়ে সে স্টেশনে যেত, তখনই লোকটাকে দেখেছিল, তবে পেছনের লোকটাকে চিনতে পারল না। ওদের ইশারাতেই গাড়ি থামাতে বাধ্য হলো। সামনের লোকটি তারপর নেমে এলো। দেখুন, আপনাদের তো আমি আগেই বলেছি এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, তারপরেও কেন? বিক্রম এগিয়ে গেল লোকটার দিকে আর কলারটা টেনে ধরে বলল, কোনো কথা নয়, যা কথা বলবো এই মেয়েটির সঙ্গে বলবো, আর বেশি বেপরোয়া করলে কিন্তু থানায় তুলে নিয়ে গিয়ে। বিক্রমের এমন মুখ দেখে বোধহয় লোকটা ভয় পেয়ে গিয়েছিল। সে আর কিছুই বলল না। দুটো গাড়ি রাস্তার একপাশে দাঁড় করিয়ে ওরা দাঁড়ালো। মেয়েটা বলল, আমি আমি আগেই পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, সব কথা বলতেও চেয়েছিলাম, কিন্তু আমার বাবা ভয়ে। যদি কিছু হয়ে যায়? ওরা বলেছে যদি আমরা পুলিশের কাছে কিছু বলি তাহলে ওর অবস্থা ওই মেয়েটার মতো হবে। কিন্তু তার জন্য আপনি সবকিছু জেনেও চুপ করে থাকবেন? আর আমরা তো প্রমাণের অভাবে কিছু করতেও পারছি না। কি করবেন আপনি? কিছু করতে পেরেছিলেন যখন আপনার কাছে কমপ্লেন নিয়ে আমরা গেছিলাম? তখন কি করেছিলেন? কিসের কমপ্লেন? আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা বলাটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। হয় আমরা থানায় গিয়ে বসি, আর না হলে অন্য কোথাও বরং যাই। আমাদের বাড়িতে চলুন, থানায় যাব না। থানায় গেলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। আমার নাম মনীষা চক্রবর্তী, কলকাতার একটা কলেজ থেকে বিএ শেষ করেছি। এখন একটা প্রাইভেট অফিসে কাজ করি। রোববার বাদে প্রতিদিন সকালে শিয়ালদা হয়ে অফিসে যাই, আর ফেরার সময় রাত 8টার ট্রেনে তালদিঘি স্টেশনে নামি। সেখানেই প্রথম দেখা হয় ওদের সঙ্গে, অতনু রায় আর তার বন্ধু বিমল। অতনু আমাদের এই এলাকার নামকরা ব্যবসায়ী, তন্ময় রায়ের ছেলে। ওরা মাঝে মাঝেই স্টেশনের আশেপাশে ঘুরঘুর করতো। ফেরার পথে সুযোগ পেলেই মেয়েদের বিরক্ত করত, কখনো টাকার লোভ দেখিয়ে, আবার কখনো কথার জালে ফাঁসিয়ে। কিছু মেয়ে ইচ্ছায় ওদের সঙ্গে চলে যেত, কেউ কেউ আবার বাধ্য হতো। টাকা, ভয় আর সামাজিক মান সম্মানের ভারে তারা চুপ করে থাকতো। আমাদের গ্রামে এমন অনেক মেয়ে আছে যারা রাতের অন্ধকারে ওদের লালসার শিকার হয়েছে, কিন্তু সকালে রোদের আলোয় কিছু বলারও সাহস পায়নি। টাকার চকচকে মুখোশ আর ক্ষমতার ভয় মেয়েগুলোর মুখ বন্ধ করে রেখেছে। কিন্তু স্যার, একদিন যখন অতনুর নজর আমার উপর পড়লো, তখন আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম না, সরাসরি মুখের ওপর বলেছিলাম। ওরা থেমে থাকেনি। এরপর আমার স্বামীকেও হুমকি দিয়েছিল, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল যে ওরা যা চায় তা না পেলে ওরা ছেড়ে দেবে না। আমি জানতাম একদিন না একদিন ওরা কিছু একটা করবেই। সেদিন একটু দেরি হয়ে গেছিল ওর ফিরতে। 8টার ট্রেনের বদলে 9:30টার ট্রেনে ফিরছিল। স্টেশনে তখন লোকজন কম, অন্ধকার একটু গাঢ়। বাইকে করে মেইন রোড পেরিয়ে ভেতরের রাস্তা দিয়ে আসছিলাম।
তখনই হঠাৎ পেছন থেকে একটা বাইক এসে দাঁড়ালো। বাইক থেকে দুজন নামলো, পেছনে আর একটা বাইক, মোট 4 জন। কথা বলার সুযোগও দিল না, সরাসরি আমাকে মারতে শুরু করলো। একটা ধাক্কা মেরে আমাকে রাস্তার পাশে ছুঁড়ে ফেললো না। তারপর মেয়েটাকে টেনে নিয়ে গেল জঙ্গলের দিকে। রাস্তাঘাট আঁকা বাঁকা, জঙ্গলের মাঝখানে এক গাছের সঙ্গে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখলো। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, তারপর দেখি অতনু, বিমল আর তাদের সঙ্গে আরো 2 জন মোবাইল বের করে কিছু যেন রেকর্ড করছে। তখন সব স্পষ্ট হয়ে গেল। আমার মেয়েটাকে ওরা মারছিল, কপাল ফেটে রক্ত গড়িয়ে নামছিল। আর আমার সামনে ওরা আমার সঙ্গে জোর জবরদস্তি করেছিল। চিৎকার করলেও কেউ শুনবে না আমি জানতাম। একজন আমার হাত চেপে ধরেছিল আর অন্যজন মুখ। অতনু দাঁড়িয়ে হাসছিল। ঠিক তখনই কোথা থেকে যেন ওখানে এসে পড়লো অরুণা। ওর সাইকেল ছিল, একটু দেরি করে ফিরছিল সেদিন। এক মুহূর্ত দেরি না করে গাছের একটা মোটা ডাল তুলে নিয়ে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি সুযোগ পেয়েই প্রথমে বাবার দড়ি খুলে দিই। বাবা আমাকে টেনে রাস্তায় নিয়ে যেতে শুরু করে, কিন্তু আমি পিছন ফিরে চিৎকার করে বলি আমাদের সঙ্গে চলে এসো। কিন্তু অরুণা আমাদের সঙ্গে আসেনি, ও তখনও ওদের মারছিল। ডালটা উঁচিয়ে আবার কারোর মাথায় একটা আঘাত করলো। বাবা আমায় জোর করে টেনে বাইকে বসালো। রাস্তা ফাঁকা, নিস্তব্ধ রাত। বাইক স্টার্ট হতেই দেখি একটা ভারী লাঠি সজোরে এসে বাবার মাথায় আঘাত করলো। বাবা ছিটকে পড়লেন রাস্তার ধারে। বাইকটা একপাশে গড়িয়ে গেল। আমাদের দিকে তখন ওরা গুলি চালালো। শব্দটা যেন রাস্তার নিস্তব্ধতাকে চিরে দিল। তবে ভাগ্যক্রমে আমরা তখন অনেকটা দূরে চলে গেছি। শ্বাস নিতে পারছিলাম না, চোখে অন্ধকার দেখছিলাম। তবুও বাঁচার জন্য ছুটছিলাম। সেদিন আমার সঙ্গে ওরা যা করতে চেয়েছিল অরুণা সেটা হতে দেয়নি। সেই রাগের প্রতিশোধ নিতেই হয়তো। বিক্রম অবাক হয়ে চুপ করে রইল। কিছুক্ষণ হালদার আকাশের দিকে তাকিয়ে ধীর চোখে সামনে লোকটার মুখের দিকে চেয়ে রইল। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম স্যার। ওরা মানুষ নয়, ওরা জানোয়ার, যা খুশি করতে পারে। টাকার জোর আছে, বড় বড় লোকেদের সঙ্গে ওদের উঠা বসা। আমরা ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো না, বিশ্বাস করুন। পাশের ঘরে আমার অসুস্থ স্ত্রী, আর এই মেয়েটাই আমাদের সব। যদি ওর কিছু হয়ে যেত আমাদের আর কিছুই থাকতো না। স্টেশনের কাছে ছোট্ট একটা দোকান চালাই, কোনো মতে দিন চলে। এখনো মেয়েটার বিয়ে দিতে পারিনি। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। লোকটার মুখের দিকে তাকিয়েই বিক্রমের মনে পড়ে গেল সেই হাসপাতালের কেবিনের বাইরে বসে থাকা অরুণার বাবার মুখটা। ওই একই আতঙ্ক, একই অসহায়ত্ব। ভদ্রলোক সেদিন বলেছিলেন, কিচ্ছু করতে পারবেন না আপনারা, আপনাদের দ্বারা কিচ্ছু হবে না। ওদের টাকা আছে, আপনাদের মতো কয়েকটা পুলিশকে ওরা বাড়িতে বসিয়ে টাকা দিয়ে কিনে রাখতে পারে। বিক্রমের মাথার ভিতর জমে থাকা আগুনটা যেন আরো বেড়ে গেল। এতক্ষণ সে মনে করছিল হয়তো শুধু ধর্ষণ করা হয়েছে, কিন্তু একটা মেয়েকে বাঁচাতে গিয়ে তাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হয়েছে তা বিক্রম যেন কিছুতেই মানতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তন্ময় রায়ের বাড়ি কোথায়? এক্ষুনি আমরা তার বাড়িতে যাব। আমরা যে খবরটা দিয়েছি সে কথা কিন্তু আপনি বলবেন না স্যার। আমাকে খবর কে দিয়েছে তার জন্য আমায় কারোর কাছে জবাবদিহি করতে হয় না, আর এই শুয়োরের বাচ্চাগুলোর কাছে তো একদমই নয়। মিস্টার হালদার, আপনি বাড়িতে 2টো পুলিশের পাহারার ব্যবস্থা করুন, না হলে আমার মনে হয় ওরা এখানে আসতে পারে। আর হাসপাতালে ওদিকের খবর নিয়েছেন একবার? শুধু শুধু জল ঘোলা করে কি লাভ বলুন তো স্যার? ছেলে দুটো না হয় একটু ভুল করেই ফেলেছে, ক্ষমা করে দিন না। আপনাকে কত দিতে হবে সে কথা বলুন। আর তাছাড়া হালদারকে তো সেদিনই বলেছিলাম, বছরখানেক আগে আমার ছেলেটা ওই রাস্তায় একটা ছোট ভুল করে ফেলেছিল। কি ভুল? তেমন কিছু না, একটা মেয়েকে পছন্দ হয়েছিল, কথা বলতে চেয়েছিল, রাজি হয়নি। তাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওর না গলায় পেঁচিয়ে ওকে রাস্তায় ফেলে দেয়। সামান্য আঘাত লেগেছিল আর কি।
আশেপাশের লোকজন একটু বাড়াবাড়ি করছিল, তবে ওদের ঠান্ডা করতে বেশি সময় লাগেনি। আর মেয়েটার পরিবারকেও এখানে থাকতে দিইনি। আমার বিরুদ্ধে কমপ্লেন করে কেউ নিঃশ্বাস নেবে এত সাহস কারোর হয়নি এখনো, হ্যাঁ, আর কখনো হবেও না। তো আপনার ছেলে যে এমন একটা মস্ত অপরাধ করেছে আর এই মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এ ব্যাপারে আপনার কোনো হেলদোল নেই, মানে আপনি আপনার ছেলেকে কিছু বলতে চান না, তাই তো? আহা, কত টাকা দিতে হবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ নাকি 5 লাখ সব দিয়ে দেব। আর ওই একটা মাত্র ছেলে, ওর জন্য এইটুকু করতে পারবো না? ওই রকম গরিব লোকেদের মেয়ে বেঁচে থাকা মরে যাওয়া একই তো ব্যাপার। শুনুন মিস্টার চ্যাটার্জি, টাকা না থাকলে দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই। বিক্রমের মাথার ভিতরে আগুনটা আবারও ধক করে জ্বলে উঠল, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিল সে। মিস্টার হালদার চুপচাপ পাশে দাঁড়িয়ে আর সামনে বসে তন্ময় রায় এক প্রকার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, আপনার বয়স কম, রক্ত গরম, সেটা বোঝাই যায়, কিন্তু শোনেন, শুধু তালদিঘি নয়, গোটা পশ্চিমবঙ্গের বেশ কিছু বড় মাথা আমার হাতের মুঠোয়। চাইলে এখনই মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে পৌঁছে যেতে পারি। আর এই তালদিঘিতে যখনই ভোট হয়, ভোট কেনার জন্য যে টাকা লাগে তার অর্ধেকের বেশি আমার পকেট থেকে যায়। তাই ওরা কুকুরের মতো আমার সামনে লেজ নাড়ায়, বুঝলেন কি না? আপনার মতো 2 টাকার অফিসার আমার কিছু করতে পারবে না। যান 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 যান, যা করার তাই করে নিন, যান। তন্ময়ের ঠোঁটের কোণের হাসিটা এখনো জল করছিল। ঠিক সেই মুহূর্তে বিক্রমের মুখের ভাব বদলে গেল। সে গম্ভীর চোখে তাকিয়েই রইল, যেন মাটির গভীর থেকে কিছু বেরিয়ে আসার অপেক্ষা। হঠাৎ তন্ময় নিজের মোবাইলটা তুলে কারোর সঙ্গে কথা বলতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা বিক্রমের দিকে এগিয়ে দিয়ে বলল, এ নিন, কথা বলুন। বিক্রম মোবাইলটা কানে দিল। অপর প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে তার চোখের ভাষা বদলে গেল। সে চুপচাপ শুনল কিছুক্ষণ, তারপর ফোনটা তন্ময়ের হাতে ফিরিয়ে দিতেই তন্ময়ের মুখে সেই একই অহংকারী হাসি আরো চওড়া হয়ে উঠল। বলেছিলাম না, আপনাদের পুলিশের সবচেয়ে বড় মাথাও আমার কাছে। আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারুর নেই। আমি চাইলে আপনাকে দিয়ে আমার বাড়ির সামনে দারোয়ানের মতো দাঁড় করিয়ে রাখতে পারবো, কিন্তু আমার আবার দয়ার শরীর। তাই যাই হোক, বলুন কত টাকা আপনাকে দিতে হবে, আর এই সমস্ত ঝামেলা বন্ধ করার জন্য কত দিতে হবে সেটা বলুন। মেয়েটার বাবাকে বললাম কিছু টাকা নিয়ে ঝামেলা মিটিয়ে নিতে, কিন্তু না। তবে হ্যাঁ, লোকটা একসময় স্কুল মাস্টার ছিল, তার কথার দাম আছে। আমি জানি সে যখন বলেছে পুলিশের কাছে সে কোনো কিছু বলবে না, তখন সে বলবে না। পুলিশের কাজ যে এটা নয় সেটা আমি আগেই বুঝতে পেরেছি মিস্টার রায়। তবে পুলিশের কাজ নয় বলেই কিন্তু এখানে আমায় পাঠানো হয়েছে। তবে হ্যাঁ, আপনি হয়তো আমাকে আপনার বাড়ির বাইরের দরজার কাছে দারোয়ান করতে পারবেন না, শুধু টাকার ক্ষমতায় সেটা হবে না। তবে হ্যাঁ, আমি আজ এখানে বসে আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে আর আপনার ছেলের সঙ্গে থাকা ওই 3 জনকে যদি কুকুরের মতো মারতে না পারি, তাহলে আপনি আমার নামে কুকুর পুষবেন। চলে আসুন মিস্টার হালদার। পিছন থেকে তন্ময় রায় কি যেন বলছিল, সেসব শুনল না। বিক্রম বুঝতে পেরেছে সোজাভাবে এই কেসটা ক্লোজ করা যাবে না। তার জন্যই তো ওপরের থেকে বড় অফিসার তাকে কেসটা খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করতে বলেছে। আইনকে ভরসা করা যায় না, বিক্রমকে হাঁটতে হবে বিক্রমের আইনে। যে আইনে অপরাধীকে কখনোই ক্ষমা নয়, অপরাধীকে কখনোই দয়া করা যায় না, যে আইনে অপরাধীদের একটাই মাত্র শাস্তি, মৃত্যু। শুধু বাইরে আসার সময় বিক্রম আস্তে আস্তে হালদারকে বলল, হালদার, আপনি আবার ওই তন্ময় রায়ের আর তার টাকার কাছে বিক্রি হয়ে যাননি তো? পুলিশে বেশিরভাগই ঘুষ খায় স্যার, কিন্তু পুলিশ মানে কিন্তু সবাই নয়। ঘুষ খেতে পারি না বলে বউয়ের কাছে অনেক কথা শুনতেও হয় স্যার, কিন্তু তার জন্য তো আর আদর্শ বিক্রি করতে পারি না। নেতাজির গল্প পড়ে বড় হয়েছি স্যার, হৃদয়টা এখনো বিক্রি করিনি। বিক্রম হাসে, বুঝতে পারে আর কাউকে লাগবে না। এবার একবার ওই অরুণা নামের মেয়েটির খোঁজ নেওয়া দরকার। দেখুন, উন্নতি বলতে খুব বেশি কিছু নয়, তবে হ্যাঁ,
আগের থেকে কন্ডিশন ভালো, আপনি চাইলে কথা বলতে পারেন, কিন্তু উত্তেজিত হওয়ার মতো কিছু বলা যাবে না। আর বাইরে ওনার বাবা রয়েছেন, উনি মেয়ের সঙ্গে তো দেখা করতেই চাইছেন না। আমি বলছি না যে জোর করে নিয়ে যান, কিন্তু পারলে একটু বোঝান। লোকটা কোথাও যাচ্ছে না, কিছু খাচ্ছে না, কিছুই করছে না, এভাবে তো চলে না, তাই না? ওনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, আমি শুধু দেখতে পারি। ওনার ব্যাপারে খোঁজ নিয়েছি, 10 বছর ধরে মাস্টারি করছেন, একটা দাগও লাগেনি। আর আমি ওনাকে বোঝাবো পারবো না। বিক্রম এবার তাকালো লোকটার দিকে। পাথরের মতো স্থির হয়ে লোকটা ব্যালকনি দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। যেমনটা সেদিন দেখেছিল আজও ঠিক তেমন, কোনো বিকার নেই। হালদার এগিয়ে গিয়ে গার্ডের সঙ্গে কথা বলতে লাগলো, আর বিক্রম ঢুকে পড়ল কেবিনের ভেতরে। ঢুকতেই যেন মেয়েটির বলা সেই দৃশ্যটা তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। অরুণার মাথার ওপর ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে, তারপর একে একে তার শরীর থেকে কাপড় সরিয়ে নেওয়া হচ্ছে, ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত করা হচ্ছে তাকে। অরুণা, আমার কথা শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই, দুটো চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক ছাড়া ব্যান্ডেজে মোড়া শরীর বিছানায় নিথর হয়ে পড়ে আছে। চারপাশে ছড়িয়ে রয়েছে চিকিৎসার সরঞ্জাম, একপাশে দাঁড়িয়ে আছে ডাক্তার আর নার্স, যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে প্রস্তুত। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমি জানি তুমি এখন উত্তর দিতে পারবে না, কিন্তু কারা তোমার এই অবস্থা করেছে আমি তাদের খুঁজে বের করেছি। আমি তোমায় কথা দিচ্ছি, যদি আইন তাদের শাস্তি দিতে না পারে তবে বিক্রম চ্যাটার্জির আদালতে তাদের শাস্তি হবে, আর সেই শাস্তি দেবে তুমি নিজের হাতে। হঠাৎ এতদিন ধরে স্থির থাকা হাতটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বিক্রম স্পষ্ট দেখতে পেল সেটা। যন্ত্রের স্ক্রিনে রেসপন্স বাড়তে শুরু করল। মিস্টার চ্যাটার্জি, হাত নড়ছে, হার্টবিটও বাড়ছে, তবে এখনই কিন্তু কিছু বলা যাবে না। বিক্রমের মুখে একটা হাসি খেলে যায়। এই মুহূর্তে সে আর কিছু বলতেও চায় না। দুটো দিনের মধ্যে যেভাবেই হোক ওই শুয়োরের বাচ্চাগুলোকে খুঁজে বার করবে সে, আর তারপর ওদেরকে শাস্তি দেবে নিজের হাতে। তবে শাস্তি বিক্রম নয়, শাস্তি দেবে অন্য কেউ। সে বেরিয়ে আসে কেবিন থেকে, কি একটা আলোচনা করতে করতে চলে যায় সিঁড়ির দিকে। তার ফাঁকে একবার পেছনে তাকিয়ে দেখে গৌতম বুদ্ধের মতো ধ্যানমগ্ন স্থিরভাবে বসে থাকা সাদা পোশাক পরা সেই লোকটার দিকে। মনে মনে বিক্রম প্রতিজ্ঞা করে এই লোকটার বিশ্বাস তাকে ফিরিয়ে আনতেই হবে। শুনেছিস, বাবা বলছে কোন এক অফিসার নাকি এসেছে, কি যেন নাম, বিক্রম বিক্রম বিক্রম। সে নাকি আবার বাবাকে বলেছে যে যেভাবেই হোক আমাকে গ্রেফতার করেই ছাড়বে। গ্রেফতার করে কি হবে? আগের বারও তো ওই ওই অফিসার কি যেন নাম, ওই কি হালদার, তোকে তো ধরলো, কি করতে পারলো? আরে তোর বাবা যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তা নেই, আর চাপলিস না। পাশে বসে থাকা আরেকজন হেসে উঠল, যেন একটা মদের আসর বসেছে ঘরের ভিতর। হালকা আওয়াজে গান বাজছে, আর ঘরের ভিতর বসে আছে 4 জন। মধ্যিখানে অতুল, বিমল এবং তাদের সেই 2 বন্ধু যারা সেদিন রাতে অরুণার ওপর পাশবিক অত্যাচার করেছিল। রাতের অন্ধকারে ওরা যেখানে জড়ো হয়েছে সেই খবর আগেই এক চরের মাধ্যমে পেয়ে গিয়েছিল মিস্টার হালদার। বিক্রমকে জানাতেই সে এক মুহূর্তও দেরি করেন। এই কাজ অফিসিয়াল ভাবে করলে কোনো লাভ নেই। অতনু, বিমল আর তাদের বন্ধুদের আমরা কখনোই ধরতে পারবো না। এটাই যদি ধরে নিই তাহলে তো আমাদের চেষ্টা করা বন্ধ করে দিতে হয়। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। স্যার, পুলিশের আদর্শ আমি কখনো জলাঞ্জলি দিই, সবকিছু অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু যদি কখনো কোনো কিছু ভালোর জন্য করতে হয় তাহলে সেটা করতে আমায় এক মুহূর্তও ভাবতে হয় না। আমার সঙ্গে থানার আরো 2 জন যাবে, সবাই বিশ্বস্ত, চিন্তার কিছু নেই। 4 জনের দলটা জিপ নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির কাছাকাছি গিয়ে গাড়ি থামিয়ে দিল।
তারপর অন্ধকারে ছায়ার মতো মিশে এগিয়ে গেল বাড়ির দিকে। প্রথমেই দারোয়ানকে কবজা করে ফেলল ওরা। এরপর সিঁড়ি বেয়ে দোতলার ঘরের সামনে পৌঁছে বিক্রম কলিং বেল টিপল। ভিতর থেকে একজন তেলে বেগুনে ঝুলে উঠল। দরজা খুলেই একটা অশ্রাব্য গালি ছুটতে যাচ্ছিল, কিন্তু বড় মুহূর্তেই বিক্রমের থাপ্পড়ে সে ঘরের ভিতর ছিটকে পড়ল। ততক্ষণে অতনু আর বিমল সচকিত হয়ে গেছে। ঝট করে ওদের হাতে উঠে এসেছে পিস্তল। বজ্র নিদানে গুলি চলল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অফিসার সঙ্গে সঙ্গে কভার নিল। বিক্রম আর তার দল দ্রুত সরে গেল, কিন্তু ঘরের ভিতরের চারজন ততক্ষণে অস্ত্র তুলে সরাসরি নিশানা বানিয়েছে। ভেতর থেকে অতনু ঠান্ডা অথচ হিংস্র গলা শোনা গেল। শালা এত বড় সাহস তোদের! আমার বাড়িতে ঢুকে আমাদের উপর গুলি চালাচ্ছিস? বাবা যদি একবার জানতে পারে না। এখন তোর উপরে গুলি চালাচ্ছি, এরপরে তোর বাবার উপরে চালাবো। শুয়োরের বাচ্চা, সর্দটাকে মারতে না পারলে আমার শান্তি হবে না। ও, তার মানে তুই সেই অফিসার? শালা হারামি, কুত্তার বাচ্চার মতো পায়ের কাছে পড়ে থাকবি, পা চাটবি, তুই শালা আমার উপর গুলি চালাচ্ছিস? দেখ শালা তাহলে এবার। সুযোগ বুঝে বিক্রম মাথাটা নিচু করে দরজার কাছ থেকে গড়িয়ে এসে এক পাশে সরে গেল, আর যাওয়ার আগে মোক্ষম গুলিতে বিদ্ধ করলো একজন। কিন্তু বাকিরা বেরোচ্ছে না। ততক্ষণে পেছনের দিকে জানলার কাছ থেকে পাইপ দিয়ে নামতে শুরু করেছে একজন। ব্যাপারটা মাথায় আসতেই দুজন অফিসারের মধ্যে একজন বাইরের দিকে চলে গেল। ব্যালকনির দিকটা গিয়ে দাঁড়ালো মিস্টার হালদার, আর বিক্রম দরজার কাছে। কি করছিস? তাড়াতাড়ি তোর বাবাকে ফোন কর। তোর বাবাকে ফোন করে এক্ষুনি সবকিছু বল। এইটুকুর জন্য বাবাকে ফোন করতে হবে না, ওদেরকে শালা আমি একাই বুঝে নেব। বিক্রম বুঝতে পারছিল ঘরে মাত্র দুজন রয়েছে। সে মিস্টার হালদারের দিকে ইশারা করতেই হালদার নিঃশব্দে এগিয়ে গেল দরজার দিকে। এক ঝটকায় দরজার সামনের দিক দিয়ে গড়িয়ে গেল সে ভেতরের দিকে। ঘটনা এত দ্রুত ঘটল যে অতনু আর বিমল গুলি চালানোর সুযোগটাই পেল না। হালদার বিছানার সামনে চলে গেছে, আর ওদের গতিবিধি বোঝার জন্য সামান্য ঝুঁকে পড়েছে। সেই মুহূর্তে দরজার কাছে দাঁড়িয়ে থাকা বিমল পিস্তল তুলতে গেল, কিন্তু বিক্রম এক সেকেন্ডও দেরি করল না। তার কাঁধ লক্ষ্য করে গুলি চালাল। বিমল যন্ত্রণায় চিৎকার করে পিস্তল ছিটকে ফেলে দিল। তারপর ঝপ করে পড়ে গেল মেঝেতে। অতনু তড়িঘড়ি বিমলকে তুলতে গিয়ে সামান্য অন্যমনস্ক হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় ছিল বিক্রম। এক ঝাপটায় ঘরের ভিতর ঢুকে পড়ল সে। হালদার তক্ষুনি অতনুর হাত থেকে পিস্তল ছিটকে ফেলে দিল এক ধাক্কায়। কিন্তু অতনু কিছু বুঝে ওঠার আগেই বিক্রম ঝাঁপিয়ে পড়ে তাদের গলাটা দেওয়ালে ঠেসে ধরল শক্ত হাতে। এবার চালা গুলি, একাই সামলাবি না বলছিলি? ফোনটা কর, তোর বাপকে ফোন লাগা। আচ্ছা। অতনু রক্তচক্ষুতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে সামনে রাখা ফোনটা তুলে নিল। এখনো বলছি আমার কথা শোন। কোথায় নিয়ে গেছিস আমার ছেলেকে বল। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তোর পুলিশ থানা, এমনকি তোদের সবকটাকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো শালা। মাঝে মাঝে কুকুর অকারণেই চেঁচামেচি করে, জানিস তো। কিন্তু সামনে গিয়ে দাঁড়ালে তখন আর কিছু বলার ক্ষমতা থাকে না। এই যে তুই বলছিলি আমার সঙ্গে এ রাত আছে ও রাত আছে, কোন বালটা ছিঁড়তে পারলি আমার? বলেছিলাম না তুই আমায় দারোয়ান করতে পারবি না। তোর ছেলেকে আমি কুকুরের মতো মারবো, চিন্তা করিস না। রাতটা অপেক্ষা কর, কাল সকালে তোর ছেলের টুকরো টুকরো বডি পাঠিয়ে দেবো। আর ছেলেকে তো শিক্ষা দিসনি, ছেলের ওইটাও কেটে পাঠিয়ে দেবো পার্সেল করে, যাতে এরপর থেকে মনে থাকে তোর ছেলের এমন অবস্থা কেন হয়েছিল। অপর প্রান্তে তন্ময় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বিক্রম ফোনটা কেটে ছুঁড়ে ফেলল। ঘরের মধ্যে বাঁধা অবস্থায় বসে আছে চারজন: অতনু, বিমল এবং তাদের দুই সঙ্গী। জায়গাতে একটা পরিত্যক্ত কারখানা, যার খোঁজ এনেছিল হালদার। বাইরে কয়েকজন কনস্টেবল ইতিমধ্যেই অবস্থান নিয়েছে। হঠাৎ একটা গাড়ির শব্দ শোনা গেল। তারপর গাড়ির দরজা খুলে নেমে এলো অরুণা, হুইল চেয়ারে বসা, চোখটা খোলা, মুখে অক্সিজেন মাস্ক। পাশে ডাক্তার, নার্সরা দাঁড়িয়ে, সিলিন্ডার সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। অরুণার হুইল চেয়ারটা একটু এগিয়ে নিতেই বিক্রম সামনে গিয়ে বলল, সেদিন রাতে অন্য একজনকে সাহায্য করতে গিয়েছিলে, আর তার জন্যই তোমার এই অবস্থা। আজ তোমার চোখের সামনেই ওদের বিচার হবে।
শাস্তি দেবে তুমি। ততক্ষণে সেখানে এসে দাঁড়িয়েছে সেই মেয়েটা এবং তার বাবা, যাকে বাঁচানোর জন্য অরুণার জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একটু দূরে পুলিশের সঙ্গে দাঁড়িয়ে অরুণার বাবাও সব দেখছিলেন। এই পুরো পরিকল্পনার পেছনে ছিল অরিন্দম হালদার, যে এখনো এক দৃষ্টিতে পুরো দৃশ্য দেখছে। তুই সালা জানিস না আমি কে? হ্যাঁ, জানিস না আমি কে? আমার বাবাকে একবার এখানে আসতে দে, তারপর দেখবি সালা কি হয় তোদের সঙ্গে। বিক্রম মুহূর্তেই সামনে এগিয়ে গেল, পাশে থাকা ছুরি তুলে নিয়ে এক ঝটকায় বসিয়ে দিল থামের সঙ্গে বাঁধা থাকা ছেলেটার গালে। তারপর এক ধাক্কায় ছুরি সরিয়ে আনতেই চামড়া কেটে গিয়ে রক্ত গল গল করে পড়তে লাগলো। ছেলেটা ছটফট করতে লাগলো যেন কাটা মুরগির মতো। গালের দিক থেকে যেন জিভটা পর্যন্ত দেখা যাচ্ছিল। চারপাশে দাঁড়ানো অনেকে সেই দৃশ্য সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। সেই মেয়েটিও বাবার বুকে মুখ লুকিয়ে ফেলল, কিন্তু অরুণার বাবা এক দৃষ্টে তাকিয়ে রইলেন, একটুও বিচলিত না হয়ে। অরুণাও দেখছিল সব, আর যত দেখছিল ততই যেন তার শরীরে শক্তি ফিরে আসছিল। বিক্রম আবার এগিয়ে গেল, এবার ছুরিটা রাখলো ছেলেটার কানের ঠিক ওপর। তারপর ঠান্ডা গলায় বলল, আপনি ঠিকই বলেছিলেন মাস্টার মশাই, আইনের উপর পুরোপুরি ভরসা করা যায় না। পুলিশের দল টাকায় বিক্রি হয়ে যায়, কিন্তু একটা ছোট্ট ভুল করেছিলেন, সবাই বিক্রি হয় না। আপনি তো অনেক মানুষ গড়েছেন, তাদের মধ্যে সবাই টাকার জন্য আত্মা বিক্রি করে দেবে এটা কিভাবে ভাবলেন? সবাই বিক্রি হয় না স্যার, কেউ কেউ এখনো সত্যের জন্য লড়ে। কথা বলতে বলতেই বিক্রম নিঃসংকোচে ছুরির ধারটা চালিয়ে দিল ছেলেটার কানের গোড়ায়। এক ঝটকায় কানটা ছিঁড়ে পড়ে গেল মেঝে। ছেলেটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তীব্র চিৎকারে কারখানার ধুলো ভরা দেওয়াল কেঁপে উঠল। এইদিকে এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলে যাচ্ছিল অতনু আর বিমল, কিন্তু এমন দৃশ্য দেখে দুজনেই হতভম্ব। বিমল কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল, বলল, সফল আমরা সব স্বীকার করব, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। সেদিন রাতে যা হয়েছে সব ওই অতনুর কথা বলছি। আমি শুধু ওর আদেশ পালন করছিলাম। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। তুইও পাল্টি মারলি সালা, তুইও পাল্টি মারলি। সব কটা আরামি সালা, সব কটা আরামি। একবার আমার বাবা আসুক, তারপর বুঝবি সালা, কাউকে ছাড়বো না, একটা কাউকে ছাড়বো না। বিক্রম বিমলের দিক থেকে সরে এসে এবার অন্য থামের সঙ্গে বাঁধা ছেলেটার দিকে এগিয়ে গেল। একটুও সময় নষ্ট না করে ছুরিটা বসিয়ে দিল তার বুকের খানিকটা নিচে, তলপেটের ভেতর। ছুরির ফলা সামনের দিক থেকে ঢুকে গিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেল। তারপর বিক্রম নিজের বুটের এক ধাক্কায় ছেলেটার শরীরটাকে সামনের দিকে ঠেলে দিল। তীব্র আর্তনাদে গোটা ঘর থরথর করে কেঁপে উঠল। এই দৃশ্য দেখে মিস্টার হালদার পর্যন্ত শিউরে উঠলেন। ততক্ষণে অরুণার হাত কাঁপতে শুরু করেছে, ওড়নার ছেঁড়া অংশ শরীরের সামনে পড়ে গিয়েছে। সে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছিল, হঠাৎ ভারসাম্য হারিয়ে হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে গেল। নার্স আর ডাক্তার ছুটে আসতে যাচ্ছিল, কিন্তু বিক্রম এক হাত তুলে তাদের থামিয়ে দিল। অরুণার গালের পাশে রক্ত গড়িয়ে পড়ছে, নিঃশ্বাস দ্রুত ওঠা নামা করছে, মুখ থেকে গোঙানির শব্দ বেরোচ্ছে। তার অক্সিজেন মাস্কটা খুলে পড়ে গেছে মাটিতে, কিন্তু সে থামেনি। প্রাণপণে নিজের শরীরটা ওপরের দিকে তোলবার চেষ্টা করছে। বিক্রম ছুরিটা ছুঁড়ে দিল সামনের দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, করুণ আইন বলে কিছু নেই, আইন সবার জন্য নয়, কিন্তু অপরাধের শাস্তি হবে। আমার মতন কেউ না কেউ সেই শাস্তি দিতে আসবে। আজ সবকিছু তোমার হাতে, তুমি ওদের শাস্তি দেবে। ওদের দুজনের জন্যই তো সবকিছু হয়েছে, তাই ওদের দুজনের ভার আমি তোমার উপর ছেড়ে দিলাম। অতনু আর বিমল এবার চিৎকার করতে শুরু করলো। এবার ওদের দিকেই এগিয়ে গেল অরুণা, যন্ত্রণায় কাতর, তবুও অদম্য। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দুর্বল শরীর আর ক্ষতবিক্ষত অবস্থা তাকে টেনে নিচে নামিয়ে আনল। ঠিক তখনই
একটা হাত এসে তাকে শক্ত করে ধরে ফেলল। অরুণা থমকে গেল। শুধু সে নয়, বাকিরাও তাকিয়ে রইল বিস্ময়। বিক্রম দেখল অরুণাকে তুলে ধরেছে সেই মেয়েটি। সেদিন যদি তোমায় পালিয়ে যা বলতে না হতো, তাহলে আজ তুই এই অবস্থায় থাকতিস না। আমার ভুল হয়েছে, তাই তাই এবার আমি তোর সঙ্গেই থাকবো। চল চল, ওই শয়তানগুলোকে, ওই জানোয়ারগুলোকে আজ এই ছুরি দিয়েই শেষ করতে হবে। মেয়েটির কণ্ঠে আগুনের মতো তীব্রতা। অতনু আর বিমল চিৎকার করে প্রতিবাদ করতে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই কাপড় এনে তাদের মুখে গুঁজে দেওয়া হলো। তারা কেবল গোঙাচ্ছে। মেয়েটি এগিয়ে এলো, তারপর চুলটা শক্ত করে ধরে প্রথমে দুজনের চোখের ওপর কাপড় বেঁধে দিল, যেন অন্ধ করে দেওয়া হয়। জীবন থাকতেও তারা এখন অন্ধ। তারপর শুরু হলো নির্মম অত্যাচার। ছুরির ধারালো আঘাতে চোখের চারপাশে ফুলে উঠল, গাল, ঠোঁট, গলা, এমনকি হাতের আঙুলগুলো পর্যন্ত একে একে কেটে ফেলতে লাগলো। চিৎকারে কারখানার দেওয়াল কেঁপে উঠল। বাইরের দিকে অনেকে ছুটে গেল, কেউ সহ্য করতে পারল না। কিন্তু অরুণার বাবা, তিনি এক জায়গায় পাথরের মতো বসে রইলেন। এক দৃষ্টিতে পুরোটা দেখলেন, একবারও নড়লেন না। বিক্রম ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। মিস্টার হালদার সামনের দিকে স্থির হয়ে বসে আছে। বলেছিলাম না, অন্যায়ের শাস্তি হবে। আপনি পুলিশে ভরসা করতে পারেননি তো কি হয়েছে? পুলিশের আইন তো আপনাদের জন্যই আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়, শুধু একটু নয়, অনেকটাই হয়, কিন্তু হবেই স্যার, হবেই। লোকটা এইবার মুখ তুলল। বিক্রম প্রথমবার তার চোখে জল দেখল। এতগুলো দিন পাথরের মতো মুখ নিয়ে বসে থাকা লোকটা, যার একটুও অনুভূতি ছিল না, সে এবার চশমাটা খুলে ফেলল। তারপর ধীরে ধীরে গম্ভীর গলায় বলল, আমার স্ত্রী সবসময় বলতেন, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো বিপথে যাওয়া ঠিক নয়, সবসময় সঠিক পথে থাকা দরকার। তোমায় দেখে আজ সেই কথাটাই মনে হচ্ছে। অনেক বড় হও বাবা, আমি সামান্য মানুষ, হয়তো আমার আশীর্বাদ তোমার কোনো কাজেই লাগবে না, কিন্তু তবুও আশীর্বাদ করি, এভাবেই সবার পাশে থেকো। কি বাবা, থাকতে পারবে তো? তার ব্যবস্থাটাও আমি করে দিয়েছি। এখানে আসার আগে ওদের সবার মুখ দিয়ে কনফেশন ভিডিও নিয়ে নিয়েছি। সেটা একবার রিলিজ করে ফেললে তারপর আশা করি ওরা আর আপনাদের কারোর উপর চাপ দিতে পারবে না। তাছাড়া পুলিশের উপর মহল থেকে ব্যাপারটা এখনো সেভাবে গুরুত্ব না দিলেও এইবার দেবে, কারণ আমি করেছি। লোকটার চোখ থেকে জল নেমে আসতে লাগলো, মুখে এক অদ্ভুত হাসি। সকালে খবরের কাগজ, মিডিয়া, টিভি সব জায়গায় ছড়িয়ে পড়ল ঘটনাটা। বিখ্যাত ব্যবসায়ী তন্ময় রায়ের ছেলে, তার বন্ধু এবং আরো দুজন মিলে অরুণা নামের একটি তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করেছিল। তন্ময় রায়ের টাকা আর ক্ষমতার জোরে পুলিশ তো বটেই, এমনকি মিডিয়াও এতদিন ধরে এই ঘটনাটাকে চেপে রেখেছিল। কিন্তু সত্যি প্রকাশ্যে আসতেই শুধু তালদিঘি নয়, পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। যে দেশে নারীদের রক্ষার জন্য অসংখ্য আইন, যে দেশে ধর্ষককে ঘৃণার চোখে দেখা হয়, যে দেশে নারীদের দেবীর সাথে তুলনা করা হয়, সেই দেশেই এতদিন ধরে এই জঘন্য অপরাধ চাপা পড়েছিল কিভাবে? প্রশ্ন উঠতে লাগলো চারিদিকে। তন্ময় রায়ের বাড়িতেও ঝড় বয়ে গেল। জনরোষ, সামাজিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠল যে তিনি নিজেই আত্মহত্যা করলেন। বিক্রম চলে যাওয়ার আগে শেষবারের মতো মিস্টার হালদারের সঙ্গে দেখা করতে এলো। হালদার কিছু একটা করছিলেন, কিন্তু বিক্রমকে দেখে উঠে দাঁড়ালেন। আপনি চলে গেলে তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে স্যার। আমাদের ক্ষমতার কোথায় বলুন? কাদের বিরুদ্ধে আমরা লড়ব? একদিকে অপরাধী, একদিকে রাজনীতি, আর আরেকদিকে সিস্টেম। এত কিছুর মাঝে আমরা চিরকালই চাপা পড়ে যাই। যখন আইন সাহায্য করবে না তখন পথটা বদলে নিতে হবে। আইন থেকে সরে গিয়ে ন্যায়ের পথে হাঁটতে হবে, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে।
তাছাড়া আমি কিছু করিনি, ওর যা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমি শুধু সঠিক সময় সঠিক জায়গায় ছিলাম। বিক্রম এবার বেরিয়ে পড়ল। হালদার স্টেশন পর্যন্ত পৌঁছে দিল তাকে। একটা অনুরোধ রইল, মেয়েটার দিকে একটু নজর রাখবেন, যত দ্রুত সম্ভব ও যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর তন্ময়ের মৃত্যু নিয়ে চিন্তা করবেন না। তবে মিস্টার হালদার, পুলিশের উপর মানুষের বিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে, সেটা আপনাদের মতো মানুষদেরই ধরে রাখতে হবে। সবাই বিক্রম চ্যাটার্জি হতে পারে না, যেমন আপনার কথায় সবাই তাল দিঘির অমর হালদার হয়ে ওঠে না। বিক্রমের কথা শুনে হালদার হালকা হাসলেন। এদিকে বিক্রমের ট্রেন তালদিঘি ছাড়িয়ে শিয়ালদার দিকে এগোতে লাগলো।